আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে, আর অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শেষ হলেই অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা। এর মাঝেই সরকার পরিবর্তন হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। সেই সাথে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারেরও পদত্যাগ হয়েছে। তো সবকিছু মিলিয়েই সবকিছুতেই একটা পরিবর্তনের ছোঁয়া। তো সেই জায়গা থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমরা বারবারই এই প্রশ্নটা উঠাচ্ছি যে আমাদের যে আগের প্রশ্ন প্যাটার্ন রয়েছে সেটা পরিবর্তন হবে কিনা, কিংবা সিলেবাস পরিবর্তন হবে কিনা। এই প্রশ্নটা কিন্তু অনেক জোরদার, কারণ তুমি যদি না জানো যে তোমার প্রশ্নের প্যাটার্নটা কিরকম হবে, তাহলে কিন্তু তুমি পরীক্ষার জন্য ঠিকভাবে প্রস্তুতি নিতে পারবে না, একটা অগোছালো প্রস্তুতি হবে। তো অবশ্যই আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করতে থাকো। আশা করছি প্রশ্নের প্যাটার্ন কেমন হবে এটা নিয়ে আর কোনো প্রশ্ন তোমার থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, শুরুতেই আমরা আলোচনা করব যে নতুন উপাচার্য আসছে, উনি কি প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করে দিবেন। দেন আমরা আলোচনা করব যে বোর্ড প্রশ্ন রিপিট হবে কিনা। খুবই এই প্রশ্নটা আমি বারবারই পাচ্ছি। হ্যাঁ, কোথা থেকে যে স্টুডেন্টরা এসব শুনেছে যে বোর্ড প্রশ্ন রিপিট হবে কিনা, তো এই জন্য প্রশ্নটা বারবার করছে। আজকে আমি এই বিষয়টা খোলসা করে দেবো একদম, ঠিক আছে। সেই সাথে আলোচনা করব শেষ মুহূর্তে পরীক্ষার জন্য অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের জন্য কোন বিষয়গুলো তোমার পড়া উচিত, ঠিক আছে। আর আমাদের নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল করেছে, তো যদি না করে থাকো ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া আছে, ইনস্টল করে নাও। তো চলো একটু মনোযোগ বাড়িয়ে দাও। আশা করছি এই বিষয়গুলো আমি সম্পূর্ণ আলোচনা করতে পারবো আজকের ক্লাসে। তো আমরা প্রথমে আসি, এই নতুন উপাচার্য স্যার প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করে দিবে কিনা। এখন দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে সিলেবাস, এই সিলেবাসটা প্রণয়ন করা হয়েছিল 2010 সালে। অনেকে এই বিষয়টা জানো, আবার অনেকে জানো না। আর এটা কার্যকর করা হয়েছিল 2013-14 সেশন থেকে, ঠিক আছে, বর্তমানে যে সিলেবাসে তোমরা পড়ছো। তো এই সিলেবাস অনুযায়ী ক বিভাগে তোমার অ্যান্সার করতে হয় 10টা, যেখানে 10 মার্ক তুমি পাও। খ বিভাগে অ্যান্সার করতে হয় তোমার 5টা, যেখানে তুমি মার্কস পাও হচ্ছে 20 মার্ক, প্রত্যেকটাতে তোমার 4 মার্ক করে থাকে, ঠিক আছে। এবং গ বিভাগে তোমার প্রশ্ন থাকে মোট 5টি, যেটা অ্যান্সার করলে তুমি পাবা হচ্ছে 50 মার্ক, মানে প্রত্যেকটাতে 10 মার্ক করে। অর্থাৎ মোট তোমার 80 মার্কের লিখিত পরীক্ষা হয়, ঠিক আছে। মোট পরীক্ষা 100 মার্কের মধ্যে, কিন্তু এই লিখিত তোমার পরীক্ষা হয় হচ্ছে কত বলো তো, 80 মার্ক। আর হচ্ছে ইন কোর্স থাকে কত, ইন কোর্সে থাকে হচ্ছে 20 মার্ক। অর্থাৎ মোট 100 মার্কের মধ্যে তুমি পরীক্ষা দিয়ে থাকো। এটাই হচ্ছে সিলেবাস 2013-14। এখন কথা হচ্ছে, কোন শিক্ষা মন্ত্রণালয় কিংবা উপাচার্য স্যার যদি সিলেবাস পরিবর্তন করে দিতে চায়, কিংবা প্রশ্নের প্যাটার্ন যদি পরিবর্তন করতে চায়, তাহলে কিন্তু হুট করে এটা করে দিতে পারবে না। আবার করলেও সেটার ফল কিন্তু কখনোই ভালো হবে না। যেমন 2017 সালে আওয়ামী সরকার হঠাৎ করে ঢাকা বিভাগের কয়টি কলেজ বলো তো, 60টি কলেজ, মনে আছে তোমাদের? 60টি কলেজকে তারা মনে করছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর না রেখে তারা ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ডিইউ এর মধ্যে নিয়ে চলে যাবে। তো সেটা নিয়ে যাওয়ায় কত বড় একটা প্রবলেম হয়েছিল সেটা আমরা সকলে জানি, এবং যারা সচেতন মহল তারাও কিন্তু জানে যে তাদের সার্টিফিকেট ইস্যুর একটা সমস্যা হয়েছিল। তারপরে নাম পরিবর্তনের, পরীক্ষাগুলো ঠিকভাবে গ্রহণ করার অনেক সমস্যা, ঠিক আছে। তো সেই ফল বিবেচনায় কিংবা মাথায় রেখে নিশ্চয়ই বর্তমান শিক্ষা মন্ত্রণালয় কিংবা উপাচার্য স্যার হুট করে কোনো সিদ্ধান্ত নিবে না। আর যে পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের কথা বলছো, এটা কিন্তু চাইলেই পরিবর্তন করা সম্ভব না, কারণ আগে সিলেবাসে পরিবর্তন নিয়ে আসতে হবে, তারপরে তোমার কি প্রশ্নের প্যাটার্নে পরিবর্তন নিয়ে আসতে হবে। প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন বলতে আমরা এটা বোঝাচ্ছি, হয়তোবা নতুন টপিক থেকে প্রশ্ন হবে, বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না, এটাই তো তোমরা মনে করছো, তাই না? আচ্ছা, পরের প্রশ্নে ওই বোর্ড প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। বাট এইটুকু তোমরা ইনশিওর থাকতে পারো যে সিলেবাস কিংবা প্রশ্নের প্যাটার্নে পরিবর্তন এটা খুব শীঘ্রই সম্ভব নয়। তবে হ্যাঁ, আমরা মনে করি যে পরিবর্তন করা দরকার, বর্তমানে যে সিলেবাস আছে এটা পরিবর্তন করা দরকার, এখানে নতুনত্ব নিয়ে আসা দরকার, এটা আমরাও চাই। কিন্তু এটা হুট করে যেন না হয়, এটাই আমাদের চাওয়া। এটা যেন পূর্ব ঘোষণা দেওয়া হয়, কিংবা সমন্বয় যাতে ঠিকভাবে করা হয়। বাংলাদেশের মূল সমস্যা কোথায় জানো? সিদ্ধান্ত সবসময় হুট করে নেওয়া হয়, বাট সমন্বয়হীনতার অভাবে যে নতুন সিদ্ধান্ত নেওয়া হয় সেটা আরো বিগড়ে যায়, ঠিক আছে। কখনো ভালো কিছু আউটপুট নিয়ে আসা যায় না। এই জন্য আমরা মনে করি যে সবকিছু চিন্তায় নিয়ে, সময় নিয়ে এটা করা হবে। তারপরে দেখো, বোর্ড প্রশ্ন রিপিট হবে কিনা, এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। এখন আসি আমরা যে বিষয়টা একটু আগে বললাম, যে 13-14 সেশন থেকে আমাদের এই সিলেবাসে পড়াশোনা আমরা করছি। মোটামুটি 13 পরীক্ষা, মনে করো একটু ভালো করে বোঝো, 14 সালের পরীক্ষায়, 15 সালের পরীক্ষায়, 16 সালের পরীক্ষায়, এই 3টা সালের পরীক্ষায় নতুন টপিক থেকে প্রশ্ন হয়েছে। কেন? কারণ নতুন সিলেবাস, নতুন টপিক থেকে প্রশ্ন হবে না তো কিভাবে হবে? পুরাতন সিলেবাস, পুরাতন তো বোর্ড কোশ্চেন কোনো ছিল না।
তাহলে তো অবশ্যই নতুন টপিক থেকে প্রশ্ন করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তোমরাও একটু অ্যানালাইসিস করলে দেখতে পাবে যে 17 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল এই প্রশ্নগুলোতে মানে এই সেশনগুলোতে এই 14, 15, 16 সেশন থেকে প্রশ্ন কমন হয়েছে। আর রিসেন্ট যে ইয়ারগুলা 19 বলো, 20 বলো, 2021 বলো, 2022 বলো, এই পরীক্ষাগুলোতে আমরা দেখেছি যে এই 14, 15, 16, 17, 18, 19 এই সেম বোর্ড কোশ্চেনগুলা অনেক সময় হুবহু কমন পড়েছে, আবার অনেক সময় ডিরেক্টলি ইনডিরেক্টলি কিন্তু কমন হয়েছে। তাহলে হঠাৎ করে এই প্রশ্ন কেন আসছে যে বোর্ড প্রশ্ন থেকে কমন হবে না, নতুন টপিক থেকে প্রশ্ন হবে? ভাই একটা কমন জিনিস সবসময় তুমি মাথায় রাখবে যে বইয়ের বাইরে তো প্রশ্ন হবে না। বইয়ের বাইরে কি কোনো প্রশ্ন হবে? এই যে এখন যে আমরা মনে করছি যে নতুন টপিক থেকে প্রশ্ন হবে, নতুন টপিক থেকে প্রশ্ন হলে কি আকাশ থেকে প্রশ্ন হবে? তো নির্দিষ্ট একটা সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী বাজারের যত বই আছে সবই সিলেবাসের অন্তর্ভুক্ত। আর সিলেবাসটা তুমি যদি না জানো, আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে তোমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার প্রত্যেকটা ইয়ারের সিলেবাস দেওয়া আছে, সেখান থেকে তুমি তোমার সিলেবাস সম্বন্ধে একটু জেনে নিতে পারো। তো এই সিলেবাসের বাইরে প্রশ্ন হবে না। তো সিলেবাসের বাইরে যদি না প্রশ্ন হয় তাহলে নিশ্চয়ই ওই সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিক থেকেই একটা টিচার কোশ্চিন করবে। যদি গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন করে, ইতিমধ্যে এই সালগুলোতে গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন হয়ে গেছে, তো পরবর্তীতে একটা টিচার যখন প্রশ্ন করবে অবশ্যই চাইবে যে এই বোর্ড প্রশ্নগুলোর আলোকেই প্রশ্ন করা। ঠিক আছে? তো বোর্ড প্রশ্নগুলোর আলোকে যদি প্রশ্ন হয় তাহলে ডিরেক্টলি ইনডিরেক্টলি বোর্ড প্রশ্ন থেকেই তুমি কমন পাবা, এইটুকু নিশ্চিত থাকতে পারো। 2023 সালের প্রথম এবং দ্বিতীয় বর্ষের উভয় শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা বিজোড় সালগুলা বেশি করে ফলো করবা, এর পাশাপাশি সবগুলো বোর্ড পড়তে পারো। যদি সময় না থাকে এই বিজোড় সালগুলা পড়বা। ঠিক আছে? একটা ভালো সাজেশন যদি ফলো করতে পারো অবশ্যই তুমি 100% পরীক্ষায় কমন পাবে, এইটুকু আমি তোমাকে বললাম। শুধু যদি বিজোড় সালও মানে তুমি ফলো করো 60%-এর উপর কমন পাবে। আর যদি জোর বেজোর মিলায় পড়ো দেখা যাবে তুমি 70% আপ, 100%। হয়তো বা কোশ্চিন যদি খুবই কঠিন করে, ঠিক আছে, খুবই যদি কঠিন করে মানে পুরোটাই যদি নতুন টপিক থেকেও যদি প্রশ্ন করে, তারপরও তুমি কি 70% কমন পাবে, 30% তোমার নতুন টপিক থেকে হবে। আশা করি এই বিষয়টা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। তাহলে বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই রিপিট হবে, বোর্ড প্রশ্ন তুমি পড়বা। এখন শেষ মুহূর্তে তুমি কিভাবে পড়বা? যেহেতু সেকেন্ড ইয়ারের পরীক্ষার সময় নেই আর ফার্স্ট ইয়ারের সময় তো নাই, ফার্স্ট ইয়ারে বড়জোর 30 থেকে কতদিন 40 দিন সময় পাবা, এর বেশি সময় পাবে না। যেহেতু বন্যা পরিস্থিতির কারণে দেশের অবস্থা একটু খারাপ, সো তুমি 30 থেকে 40 দিন, এর থেকে বেশি সময় পাওয়ার কথা না। আর সেকেন্ড ইয়ারে মোটামুটি 90 দিনের সময় পাবে, এর বেশি পাবে না, কারণ সেকেন্ড ইয়ারের পরীক্ষা ডিসেম্বরে হবে, এটা একদম নিশ্চিত থাকো তুমি। তো সময় খুবই কম, এই কম সময় পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গেলে তোমাকে একটা ভালো সাজেশন খুঁজে নিতে হবে। সেটা ব্যতিক্রম হতে পারে, দিগদর্শন হতে পারে, যে কোনো। হ্যাঁ, তুমি ব্যতিক্রমের কোনো বই ফলো করতে পারো, আমি বলছি না যে কোন বই বাজারে সেরা, কোন বই খারাপ, বাট তুমি যেটাই পড়ো তোমাকে পড়তে হবে। এর পাশাপাশি তোমরা আমাদের সাজেশনটা ফলো করতে পারো। আমাদের সাজেশনের বাজারের অন্যান্য বইয়ের থেকে পার্থক্য এইটুকু যে আমাদের সাজেশনটাতে একদম কম প্রশ্ন দেওয়া আছে, কম সময় প্রস্তুতি নেওয়ার জন্য। তুমি যদি বছরের শুরু থেকে পড়ো তাহলে আমি বলবো ব্যতিক্রমী পড়ো, আমাদের সাজেশনের দরকার নাই। বাট তুমি যদি এখন পর্যন্ত কিছুই তোমার প্রস্তুতি না হয় তাহলে আমি বলবো আমাদের সাজেশনের বিকল্প কিছু নাই, কারণ ব্যতিক্রম চাইলেও তুমি আর কমপ্লিট করতে পারবে না। একেবারে সাজানো গোছানো, প্রত্যেকটা প্রশ্নের পাশে বোর্ড উল্লেখ করে দেওয়া আছে এবং অধিকাংশ ডিপার্টমেন্টে অ্যান্সার সহ সাজেশন। হ্যাঁ, এই সাজেশনটা সংগ্রহ করতে পারো। আর এই সাজেশনের মানে সংগ্রহ করার জন্য আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। তো এক্সাম ব্যাচে তুমি না ভর্তি হয়ে সাজেশন নিতে পারো, তবে এক্সাম ব্যাচে ভর্তি হলে তোমার লাভ কোথায়? লাভ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একদিন পরপর পরীক্ষা পাবে, রুটিন অনুযায়ী তোমার পরীক্ষা থাকবে এবং 100% কি শর্ট সাজেশনগুলো তো পাচ্ছই, অ্যান্সার শিট সহ লাইভ ক্লাস কিছু পাবে, কমপ্লিট একটা স্টাডি প্ল্যান, যে স্টাডি প্ল্যানটা মেনটেন করে তুমি ডেইলি দেখো। তুমি যদি হঠাৎ করে পড়াশোনা শুরু করো না, তোমার মেন প্রবলেম কোথায় হয় জানো? মেন প্রবলেম হয় তুমি কোথা থেকে শুরু করবা এইটা তুমি বুঝতে পারো না। বাট আমাদের কোর্সে যদি যুক্ত হও, আমরা একেবারে প্রপার একটা গাইডলাইন তোমাকে দিয়ে দেবো, রুটিন দিয়ে দেবো, যেটা অনুসরণ করে পড়তে তোমার খুব বেশি সুবিধা হবে। দেখো, তুমি যতই ভালো পড়াশোনা করো তোমার একটা গাইড দরকার, একটা মেন্টরের দরকার, যিনি তোমাকে রাস্তা দেখাবে, যিনি তোমাকে বলবে যে কোনটার পর কোনটা পড়তে হবে। ঠিক আছে? তো এইভাবে আমাদের এক্সাম ব্যাচে আমরা তোমাদেরকে পড়াবো। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টাইম ম্যানেজমেন্ট। এই যে তুমি রেগুলারলি পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ, প্রত্যেক দিন যে তুমি একদিন পর পর পরীক্ষা দিচ্ছ, তুমি নিজে বুঝতে পারবে যে একটা অ্যান্সার কিভাবে লিখতে হয়, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, হাতের লেখা কিভাবে সুন্দর করা যাবে। এখন তো সিস্টেম মানে শিক্ষার মান অনেক কমে গেছে, একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্টের হাতের লেখা দেখলে এমনটা মনে হয় যে 1 2 স্টুডেন্ট। এর মেন কারণ কি? এর মেন কারণ হচ্ছে যে তুমি কি করো,
তুমি লেখার প্র্যাকটিস নাই, তুমি অনেক দিন থেকে পড়াশোনার মধ্যে নাই। আর অনার্সে একটা স্টুডেন্টের হাতের লেখা উপর অনেকটা মার্কস ডিপেন্ড করে। অনেক ভালো লেখার পরেও তোমার রেজাল্ট খারাপ আসার মেইন কারণ হচ্ছে তোমার হাতের লেখা ভালো না। দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাজেশন কিন্তু রেডি, তো এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও, সাথে আমাদের এক্সাম ব্যাচে জয়েন হও। আশা করছি অনেক ভালো কিছু আমরা তোমাদেরকে দিতে পারবো, আমরা নিশ্চিত করতে পারবো সার্ভিস। ঠিক আছে, তো ভালো থেকো সবাই। আমরা ধারাবাহিকভাবে অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছি। আমরা ভবিষ্যতে এরকমটা অব্যাহত রাখবো। আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও, আমাদের স্টাডি গ্রুপে যুক্ত হয়ে যাও, আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারো। ঠিক আছে, তো ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।